আমি আপনাদের ছন্দের যে নিয়মাবলী আছে, কিন্তু যে কোনো বই তো পাওয়া যায়। আপনারা যারা বাংলা নিয়ে পড়েছেন, অধ্যাপকদের ক্লাসে শুনেছেন, আমি সেগুলো বলবো না। আমি বিভিন্ন ছন্দের কবিতা আপনাদের সঙ্গে কিছু পড়বো, কিছু বলবো। ছন্দের একটা গণিত আছে, কিন্তু ছন্দ প্রধানত শ্রুতি নির্ভর। আপনি কানে কি পাচ্ছেন, সেটার উপরে ছন্দ নির্ভর করে। আমি এখানে একটা কথা বলে নিই, ছন্দকে শুধু আমাদের কবিতা বলার মধ্যে, প্রয়োগের মধ্যে, কবিতা বলায় প্রয়োগের মধ্যে, কবিতা পড়ায়, কবিতা লেখায় প্রয়োগের মধ্যে আমরা অনেকে সীমিত লিখেছি, কিন্তু আসলে ছন্দ কিন্তু আমাদের জীবনযাত্রায় ছড়িয়ে আছে। এবং আজকে যিনি আমাকে ডেকেছেন, শোভন সুন্দর বসু, তাকে আমি 32 বছর আগে থেকে চিনি। আমার সামনে না এরকম দাঁড়িয়ে ছবি তুলবেন না, আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। আপনি একবার ছবি তুলে নিয়ে বসে পড়ুন, আমি মনটাকে একাগ্র করতে পারবো না। শোভন সুন্দর বসুকে আমি 32 বছর চিনি। তিনি ছিলেন সত্য মেদিনীপুর থেকে কলকাতায় আগত এক তরুণ। আজও তার চেহারায়, কণ্ঠে, ব্যবহারে সেই তারুণ্য আছে, কর্মচঞ্চলতার উজ্জ্বলতায় সেই তারুণ্য আছে। তিনি 32 বছরের তুলনায় আজকে অনেক বেশি খ্যাতিমান একজন যুবক, এবং নিজের একটা একাডেমি তৈরি করছেন। লক্ষণীয় ব্যাপারে এই 32 বছরে তার ব্যবহারের মধ্যে যে বিনম্রতা ছিল, এবং তার ব্যবহারের মধ্যে, তার কথা বলার মধ্যে, অগ্রজের সম্মান করার মধ্যে যে একটা নিবেদন ছিল, কোন অহংকারের তেজস্ক্রিয়া তার মধ্যে কখনো আমি দেখিনি। এই বিনম্রতাও কিন্তু ছন্দ যা মানুষের জীবন থেকে আসে। আগে যে গানটার কথা বলছিল, একাকি গায়কের নয় তো গান, গাইতে হবে দুইজনে, তোমরাতে যে গানের কথাটা একটু আমি বলছিলেন, আপনারা অসাধারণ পারফরমেন্স শুনেছেন। আমি তো পারফর্মার নই, আমি কবিতাগুলো আপনার সঙ্গে পাঠ করবো। লক্ষ্য করে দেখুন, একাকি গায়কের নয় তো গান, গাইতে হবে দুইজনে, ঠিক তাতে টেকেই নাচের বল। এই মানুষটি রবীন্দ্রনাথ যে পরবর্তীকালে নৃত্যনাট্য বা ওই সময় নৃত্যনাট্য লিখবেন, এটা আশ্চর্য করে না আমাদের। গাইতে হবে দুইজনে, তাতে টেকেই, এই যে নাচের বলও কিন্তু এখানে চলে আসছে। যাই হোক, আমি শুরু করছি মাত্রা বৃত্ত দিয়ে। আমি আমাদের বাংলায় স্থায়ী হয়ে গেছেন এইরকম কয়েকজন কবির কবিতা থেকে শুরু করব। আমি মাত্রা বৃত্তে ছন্দের 4টি চাল আছে। চাল মানে চলন, 4 ভাবে মাত্রা বৃত্ত চলে, মানে 4টে ভাগ আছে। একটা হচ্ছে 7 মাত্রা, একটা হচ্ছে 5 মাত্রা, একটা হচ্ছে 6 মাত্রা, আর একটা হচ্ছে 7 মাত্রা। 4 মাত্রায় কবিতায় খুব কমই লেখা হয়, 4 মাত্রায় কবিতা খুব কমই লেখা হয়, কিন্তু আমি 7 মাত্রা দিয়ে শুরু করছি। বিষ্ণুদেব সেকালে বিখ্যাত একটি কবিতা, তিনি ভিলানেল নাম দিয়েছিলেন, তারপর ভিলানেল একটি ফরাসি ছন্দের মানে মিল বিন্যাস, সেটা আমি পড়ছি। দিনের পাপড়িতে রাতের রাঙা ফুলে, শেখার হাওয়া আনে বনের নীল ভাষা, যোগায় কথা তাই সোনালি নদী তুলে। আলোর ঝিকিমিকি তোমার কালো চুলে, উষার ভিজে মুখে দিনের স্মিত আশা, দিনের পাপড়িতে রাতের রাঙা ফুলে। দেখুন, আপনারা লক্ষ্য করে প্রত্যেকটা ভাগ কিন্তু 7-এ হচ্ছে। দিনের পাপড়িতে 7, রাতের রাঙা ফুলে 7, 7 মাত্রা ছন্দ বলে।
এর নানা বৈচিত্র্য আছে। আমরা প্রথমে পুরো সাত মাত্রাটাকে ধরছি। পরশ মেলে মেলে তুমি যে ধরো তুলে, হৃদয় সে উষায় আমার যাওয়া আসা, যোগায় কথাটাই সোনালী নদী কূলে। কে খোঁজে পথে আর কি খোঁজে পথ ভুলে, অস্ত পথুলিকে কি সাধে দুর্বাসা, দিনের পাপড়িতে রাতের রাঙা ফুলে, বিষাদ মেঘে আর ওঠে না দুলে দুলে, তরিতে কাদা আর চকিতে মৃদু হাসা, যোগায় কথাটাই সোনালী নদী কূলে। সে তরুণে হৃদয় তুমি যে তরুণে বসেছ ফুল সাজে, ছায়ায় দাও বাসা, দিনের পাপড়িতে রাতের রাঙা ফুলে, যোগায় কথাটাই সোনালী নদী কূলে। সাত সাত দেখলেন, আপনার কি বুঝতে পারবেন? সাত সাত গান বুঝতে পারবেন। এবার আমরা তার 2 দশক পরে লিখতে আসা একজন কবির কবিতা দেখবো। তার নাম শঙ্খ ঘোষ। তিনিও একটি কবিতা লিখছেন। আপনারা কিন্তু ওখানে যদি হাঁটাচলা করেন, কথা বলেন, তাহলে তো আমার আমার তো বয়স হয়েছে, আমার একাগ্রতা নষ্ট হয়ে যাবে, বলতে পারবো না। 2 প্রজন্ম পরের কবি শঙ্খ ঘোষ, তিনিও কবিতা লিখেছেন সাত সাত দিয়ে। এই কবিতা কিন্তু প্রথম অংশ সাত, প্রথম লাইনে দিনের পাপড়িতে রাতের রাঙা ফুলে, সাত সাত। আমরা বার্তা বৃত্তের সাত মাত্রা নিয়ে কথা বলেছি। এবার আমরা শঙ্খ ঘোষের কবিতাটাই যাই। কি কথা বলে ওরা? কোন কি কথা বলে? কে ওকে চোখে চোখে কখনো দেখেছে কি? এসেছে কাছাকাছি, দূরেও গেছে চলে। কোথায় যায় ওরা? শুধু কি আসা যাওয়া? ভিতরে কাপে জিভ, বাইরে ঠোঁট ভার, কচিত সিগারেটে যে যার লোক দেখে, একাই বসে থাকা, অনেকে পাশাপাশি, সামনে কামরাঙা, নিশুতি ঝোপঝাড়। আপনারা বুঝতে পারছেন কি কথা বলে ওরা? কোন কি কথা বলে? কেউ চোখে চোখে কখনো দেখেছে কি? এই যে সাত সাত ভাঙাটা বুঝতে পারছেন? আবার বিষ্ণুদেব দিয়ে কত আলাদা হয়ে গেল। তাহলে উঠা যাক। অনেক রাত হলো, এ ওর হাতে হাত। হঠাৎ কোণ থেকে গোপন গর্তের কেউটে জেগে ওঠে। কোন কথা নেই, কেবলই দেখা শোনা। কোন কথা নেই, কেবলই দেখা শোনা। কথা কি ছিল কোনো? ছিল না কোনো কথা। ঘিরেছে কামরাঙা, কেবলই ফিরে যাওয়া। বিগত বন্ধুতা, দায় বন্ধুতা। পুনর্মিলন, কয়েকজন বন্ধু একসঙ্গে বসেছে। এখানে আপনারা দেখলেন যে সাত সাত ছন্দে চললো জিনিসটা। কৃষ্ণদেব সাত সাত চললেন, শঙ্খ ঘোষ সাত সাত চললেন। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা সাত মাত্রার কবিতা মাত্রাবৃত্তে বা স্বরবৃত্তে যখনই যাব, তখনই যে যুক্তাক্ষর পাবো, যুক্তাক্ষরটা ভেঙে যাবে। তার জন্য আমি আপনাদের রবীন্দ্রনাথের একটা উদাহরণ দিই। সেটা হবে ছ মাত্রায়। তার ছ মাত্রায় যাওয়ার আগে আমি রবীন্দ্রনাথের কাছে যাওয়ার আগে আমি আগে অন্য একটি ছ মাত্রার কবিতা করি। এটা হলো সাত মাত্রার কবিতা। এই সাত মাত্রা কিন্তু বিভিন্ন ভাগ আছে, এবং সাত মাত্রাটা আপনি এভাবেও বলতে পারেন যে হুবহু বিবাহিত 3টি লোক অবিবাহিত থাকে দিনে, জীবিকা নির্বাহ করে নিছক দক্ষিণা বাতাসের দিনে। দেখছেন 7-5 হচ্ছে। হাতের কাছে ছিল হাতের তাই, চুড়োয় বসিয়েছি তাকে, দুহাত জোড় করে বলেছে প্রভু, দিয়েছি খত দেখো নাকে। এটা শঙ্খ ঘোষ, এটা অনুকরণ। দুজনই 7-5 লিখছেন, 7-5। ওই যে আগে 7-7 দেখাচ্ছিল, এবার 7-5। হুবহু বিবাহিত 3টি লোক
অবিবাহিত থাকে দিনে, জীবিকা নির্বাহ করে নিছক দক্ষিণা বাতাসের ঋণে। কিন্তু আমি রোজ দেখি তাদের পাখা গজায় রাত্রিরে, নিমজ্জিত করে সধবাদে ভগবতীর কালো নীড়ে। তবুও আমি পূজা করি তাদের শেষ রাতের শক্তিকে, বিবস্ত হাতগুলি কৃষ্ণ চাঁদের হিয়া ভাষায় ভক্তিকে। এটা কিন্তু 7 পাঁচে গেল কবিতাটা। এমন অনেক কবিতা আছে যা একবারে পড়লে সঙ্গে সঙ্গে বুঝে দেওয়া যায়। এমন অনেক কবিতা আছে এই কবিতা বারবার পড়তে হয়, বারবার না পড়লে সে কবিতা বোঝা যায় না। এই কবিতা বারবার পড়তে হয়, তার পরিশ্রম স্বীকার করবো কেন? কবিতা ত্যাগ করি। এই মানসিকতা আমাদের আছে। যাদের এই মানসিকতা নেই, আমার বিশ্বাস আমি তাদের সঙ্গে এই কথাগুলো বলছি। যা আমি এখন বুঝতাম, আপনারা ক্লাসে কেউ সায়েন্স পড়েছেন, কেউ কমার্স পড়েছেন, কেউ সাহিত্য পড়েছেন। আপনারা যখন প্রথম ক্লাসে পড়তে যেতেন, তখন কি ক্লাসে সেই বছরের সিলেবাস আপনাদের জানা থাকতো? জানা থাকতো না। আপনাদের প্রফেসর পড়াতেন, আপনারা বাড়ি গিয়ে সেগুলো পড়ার চেষ্টা করতেন, অভ্যেস করতেন। যে অঙ্ক জানেন না সে অঙ্ক বুঝতে চেষ্টা করতেন। তেমনি কবিতাও আমি এটা বুঝতে পারছি না বলে আমি এটা ত্যাগ করবো, এই ভাবনাটা ঠিক নয়। যে কবিতা বুঝতে পারছি না, কই আপনাকে যদি কোয়ান্টাম মেকানিক্স পড়ানো হয় তখন তো আপনি বলেন না, কারণ আপনি জানেন আপনি পাশ করলে নম্বর পাবেন, এবং আপনি নম্বর পেলে একটা সার্টিফিকেট পাবেন, সার্টিফিকেট পেলে আপনি ভালো চাকরি পাবেন। কবিতায় সেরকম কিছু নেই। সেই জন্য আমরা কবিতাটা ত্যাগ করবো। আমি বুঝতে পারছি না তাই কবিতাটা ভালো নয়, তা হয় না। সেটা বিশ্বাস করা উচিত না। আমি আপনাদের 7 মাত্রা বললাম, 7 5 বললাম। এবার আমি আপনাদের 6 মাত্রার কবিতায় আসবো। কবিতাটি একটু বড়, খুব পরিচিত আপনাদের, তাই আমি সবটা করবো না, একটুখানি করব। এই কবিতার রচয়িতা সুধীন্দ্রনাথ দত্ত। কবিতা আপনাদের সবাইকে পরিচিত কবিতা, তবু আমি কয়েকটা লাইন আমি আপনাদের থেকে পড়ছি। খুব পরিচিত কবিতাটা, সত্য কয়েক লাইন পড়ছি। এটা হলো, আমি আপনাদের 7 মাত্রা দেখালাম। 7 7 কিভাবে যাচ্ছে, এটা হচ্ছে 6 যাচ্ছে। 6 6 2, এই 2টা তোমাদের ভাঙা মাত্রা। যেমন আমরা এখন বললাম হাতের কাছে ছিল হাতের তাই, এই হাতের তাই হয়ে গেল ভাঙা মাত্রা, অর্থাৎ 7 পূর্ণ মাত্রা, আর হাতের তাই ভাঙা মাত্রা, ভাঙা পদ্ম। আর চুলোয় বসিয়েছি 7, তাকে 2, এখানে ভাঙা মাত্রা হলো 2। ঠিক সেরকম হুবহু বিবাহিত 7, 3টি লোক আছে। অবিবাহিত থাকে 7, দিনে 2। অর্থাৎ আপনি 7কে 7 5 করতে পারেন, 7 2 করতে পারেন, 7 7 করতে পারেন। বুদ্ধদেব বসু এটা লিখেছিলেন, আকাশে সূর্যের অটল আক্রোশ, জ্বলছে রুদ্রের রক্ত চক্ষু। এখানে উনি কি করেন? বুদ্ধদেব বসু 7 মাত্রা নিয়ে কথা বলছি আমরা এখন, অন্য সঙ্গে যাই। এখানে বুদ্ধদেব বসু করলেন, আকাশে সূর্যের 7, সূরজের কি হয়ে যাচ্ছে, কিন্তু কারণ মাত্রাবৃত্তে বা স্বরবৃত্তে যখনই যাবে তখনই যুক্তাক্ষর ভেঙে যাবে। আকাশে সূর্যের 7, রক্ত চক্ষু 7, রকত চক্ষু। আকাশে সূর্যের অটল আক্রোশ, সরি ভুল বলছি, আকাশে সূরজের 7, অটল আক্রোশ, আক্রোশটা 4 মাত্রা হয়ে গেল। জ্বলছে রুদ্রের 4 মাত্রা হয়ে গেল। রক্ত চক্ষু, মানে আরেকটা 7 মাত্রা হয়ে যেত, জাস্ট একটা মাত্রা উনি সংহরণ করলেন। যদি তার মানে উনি 3টে 7 মাত্রার পর্ব লিখে একটা 6 মাত্রার পর্ব দিলেন। এটা একমাত্র বুদ্ধদেব বসুই করেছেন, যে
আকাশে সূর্যের অটল আক্রোশ জ্বলছে রুদ্রের রক্ত চক্ষু। এই চক্ষুটা যদি আমরা এটা বলতাম জ্বলছে রুদ্রের রক্ত চক্ষুই, তাহলে কিন্তু আরেকটা স্বাদ হয়ে যেত। এগুলি একটা মাত্রা কমিয়ে রেখে 3টে 7 মাত্রার পর্ব দিয়ে এই এক একটা 7 মাত্রাকে বলে বাংলাকে বলে পদ্ম। পদ্ম মানে খন্ড। রক্ত চক্ষু, চক্ষুতে গিয়ে অর্থাৎ ছয়ে গিয়ে আটকে দেয় জিনিসটা, খুব শক্ত। অর্থাৎ আমরা আপনাদের 7 মাত্রা 3টে প্রকার বললাম। একটা হচ্ছে 7-7, একটা হচ্ছে 7-5, 7-2, একটা হচ্ছে 7-7-7-6। মানে আর একটা অক্ষর এলেই ওটা আরেকটা 7 মাত্রা হয়ে যেত। উনি সেটা করলেন না। খুবই কঠিন কাজ। আমি এখন যে কবিতাটি আপনাদের পড়বো সেটা 7 মাত্রা নয়, সেটা 6 মাত্রা। আমরা মাত্রা ভিত্তিক কথা বলছি। আমরা পুরো দীর্ঘ কবিতা এতটা পড়বো না। আপনারা এই কবিতা আপনাদের খুবই পরিচিত। আমার কথা কি শুনিতে পাও না তুমি? কেন মুখ বুঝে আছো তবে কিসের ছলে? কোথায় লুকাবে ধুধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে। আজ দিগন্তে মরিচিকাও যে নেই, নির্বাক নির্মম মহাকাশ। নিষাদের মন মায়া বেরিয়ে মজে নেই, তুমি বিনা তার সমূহ সর্বনাশ। কোথায় পলাবে ছুটবে বা আর কত, উদাসীন বালি ঢাকবে না পদরেখা। প্রাক পুরাণিক বাল্যবন্ধু যত, বিগত সবাই অসহায় একা। আচ্ছা, একটু আগে আমরা 7 মাত্রার কবিতা দিচ্ছি, সম্ভব শেষ করছেন বিদায় বন্ধুতা, বিগত বন্ধুতা, বিদায় বন্ধুতা। এটা কবিতা লিখেছি 7 মাত্রা। এটা লিখলাম তিনি কিন্তু সম্ভবের 2 প্রজন্ম আগে কবি। প্রাক পুরাণিক বাল্যবন্ধু যত, বিগত সবাই অসহায় একা। ফাটা দিয়ে আর তা দিয়ে কি ফল পাবে, মনস্তাপেও লাগবে না ওকে জোড়া। কোথায় শেষে কি নিজেকে খাবে, কেবল শূন্যে চলবে না আগাগোড়া। তার চেয়ে আজ আমার যুক্তি মানো, শিকতা সাগরে সাধের তরণী হও। মরুদ্বীপের খবর তুমি জানো, তুমি তো কখনো বিপদ রাখবো নাও। নব সংসার পাঠি দিয়ে আবার চলো, যে কোনো মিলিত কণ্টকবেত বনে, মিলবে সেখানে অন্তত নোনা জল, খুশবে খেজুর মাটির আকর্ষণে। এই পর্যন্ত আমি 6 মাত্রার পুরো মুখটা পড়লাম না। দেখুন, আমার কথাটি শুনতে পাও না তুমি, এখানে ছাপা গুলো আছে শুনতে হবে। এটা ছাপা আছে প্রসঙ্গ শুনতে আছে। আমার কথাটি শুনিতে পাও না তুমি, আমার কথা কি 6 শুনিতে পাও না 6 তুমি, কেন মুখ বুঝে 6 আছো তবে নিচে 6 ছলে। কোথায় লুকাবে 6 ধুধু করে মরু ভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে। ক্ষয়ে ক্ষয়ে ছায়া 6, মরে গেছে পদ 6, দুটা ভাঙা পদ। এটা হলো 6 মাত্রা। আরেকটা কবিতা বলি। আমরা যেদিন আগুনের নদী থেকে তুলে আনলাম মার ভেসে যাওয়া দেহ, সারা গা জ্বলছে। বোন তোর মনে আছে, প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ। কি হল? আমরা যেদিন 6 আগুনের নদী 6 থেকে 2, এই কবিতা পড়ে ওই কবিতা দিতে শিখেছি, শেখার চেষ্টা করছি। আমরা যেদিন আগুনের নদী থেকে, আমরা যেদিন 6 আগুনের নদী 6 থেকে 2,
তুলে আনলাম মার ভেসে যাওয়া দেহ, তুলে আনলাম ছয়, মার ভেসে যাওয়া ছয় দেহ নই। তারপর কি আপনি বলুন? না না, তার ধারাটা জ্বলছে ছয়। বোন তোর, বোন তোর মনে আছে? বোন তোর মনে ছয় আছে দুই ফাঁকা, মানে ফাঁকা ভাঙা পর্ব। প্রতিবেশীদের চোখে ছিল সন্দেহ, এই প্রথম যুক্তাক্ষর এলো, যুক্তাক্ষরটা চার হয়ে গেল, সন্দেহ। এগুলো নিজের তা এখন আপনারা ছয় দেখলেন, বিষ্ণুদের একটা ছয় দেখুন। উনি ছয়টা উনি দিচ্ছেন ছয় পাঁচের, মানে প্রথমে দুটো ছয় দিয়ে একটা পাঁচ দিচ্ছেন। কিরকম? এটা হচ্ছে স্বর্ণলতার চোখে জ্বলে যাক জোনাকি পোকা, রজনীগন্ধা দাঁড়িয়ে থাকুক কয়েক থোকা, বিভা বলি তাকে দিয়ে দাও যাকে দিয়েছো দিবা। এই যে স্বর্ণলতার ছয়, স্বর্ণটা কি হয়ে গেল? স্বর্ণলতার ঝোপে জ্বলে যাক জোনাকি পোকা পাঁচ, ছয় ছয় পাঁচ। রজনীগন্ধা ছয়, দাঁড়িয়ে থাকুক ছয় কয়েক থোকা পাঁচ, বিভাবরী তাকে দিয়ে দাও, বিভাবরী তাকে ছয়, দিয়ে দাও যাকে ছয় দিয়েছো দিবা পাঁচ, মানে ছয় ছয় পাঁচও হয়। ছয়ের ব্যবহার। এবার আমি এখান থেকে আমি ছয় পাঁচের একটা অদ্ভুত ব্যবহারে যাবো, যেখানে পাঁচটাকে চার করা হয়েছে। এই কবিতার কিন্তু সংখ্যক ছয় পাঁচের একটা কবিতা দেখায়, কাগজ যদিও তবুও বাঘ, ছেড়ে দেবো নাকি মানাবো বাঘ, এখন বুঝেছি আসল দোষী, বসির চাইতে ধারালো বসি। ছয় পাঁচে যাচ্ছে, অটল সূত্র অন্ধকারে ছন্দ যখন মশাল জানে, তার চেয়ে ভয় কিছুতে নেই, কাজেই দিয়েছি গন্ডি টেনে। তবু ইতিউতি লুকানো বাঘ, কেন ভরে আজ দূরে যা বাঘ, কাগজ যদিও তবুও বাঘ, ছেড়ে দিতে নেই মানাবো বাঘ। স্পষ্ট ছয় পাঁচ, ছয় পাঁচ, আর স্পষ্ট ভাবে। এবার দেখুন আপনি ছয় পাঁচটাকে উনি কিভাবে চার দিয়ে ধরছেন। মালি বলেছিল সেই মতো টবে লাগিয়েছে রাধা চূড়া, কিন্তু টবে এতটা কাজ সে কি হতে পারে? মালি বলে হতে পারে, যদি ঠিক জানো কিভাবে বানায় গাছপালা। এই যে কবিতাটা একটু দেখুন, আপনার দেখুন যে ছয়ের পরে কিন্তু পাঁচই আসছে, কিন্তু চারে চারটে অক্ষরে উনি পাঁচ আদায় করে নিচ্ছেন। মালি বলেছিল সেই মতো, এই ওটা ধ্বনি দিয়ে দিচ্ছেন, এটা তবে লাগিয়েছি রাধা চূড়া। এইটুকু তবে এতটা গাছ, এখানে এরা ছয় পাঁচের ছন্দ, এতটা গাছ হয় না। সে কি হতে পারে? মালি বলে হতে পারে, যদি ঠিক জানো কিভাবে বানায় গাছপালা। খুব যদি বার বেড়ে ওঠে দাও যেতে দাও সব মাথা, কিছুতে করো না সীমা ছাড়া, থেকে যাবে ঠিক ঠান্ডা চুপ, ঘরে যদি পিছুয়া হবে কেউ বলবে রাধা চূড়া। এইটা দেখুন তাহলে ছয় পাঁচের কত রকম বিবরণ আমরা ভ্যারিয়েশন দেখলাম। ছয় ছয় দুই দেখেছি, আচ্ছা এবার ছয় ছয় পাঁচ দেখলাম। এবার ছয় ছয় পাঁচের দু রকম, দুই চোখে দুই মশাল, দুই হাতে দুই মশাল দিও, শান্তিও চাই অশান্তিও। এখানে কি হচ্ছে? দুই হাতে দুই ছয়, মশাল দিও পাঁচ, শান্তিও চাই অশান্তিও পাঁচ।
6-5, 6-5 এগুলি একটা পর্ব বাড়িয়ে দেন, তাহলে স্বর্ণলতার ঝোপে জ্বলে যাক জোনাকি পোকা, রজনীগন্ধা দাঁড়িয়ে থাকুক কয়েক থোকা, একটা পর্ব বেশি দিয়ে দেন। আর তারপরে হচ্ছে কি, বিবাহরিতাকে দিয়ে দাও যাকে দিয়েছ বিবাহ, বিবাহ বিবাহরিতাকে দিয়ে দাও যাকে দিয়েছ বিবাহ। এই জাকেটা কিন্তু এটা কমার পরে এলো, স্পিডটা বেড়ে গেল। এটাই বিষ্ণুদের একটা কবিতা থেকে বলছি, খুব দীর্ঘ কবিতা, এক লাইন মাত্র বলছি। আকাশের বর্ণনা দিচ্ছেন, একটা ঝড়ের আকাশের বর্ণনা। লাল মেঘে খেলে নীল মেঘ, নীলে ধোঁয়া মেঘেদের ভিড়, কালে কালে আজ কালো কলকির দিন হলো অবসান। আগে লাইনটা কি হল, লাল মেঘে খেলে নীল মেঘ, কমা, নীলে ধোঁয়া মেঘেদের ভিড়। এই কমাটা উনি কেন দিলেন বিষ্ণুদেব? দিলেন এই জন্যে, লাল মেঘে থাকে নীল মেঘে দিলে এইভাবে তো করবো আমরা, তো ওই কমাটা দিয়ে উনি আমাদের থামিয়ে দিলেন একটু। লাল মেঘে থাকে নীল মেঘ, নীলে ধোঁয়া মেঘেদের ভিড়। তার মানে একটা মেঘে একটা মেঘে ঢুকে যাচ্ছে হাওয়া, সেটা স্পষ্ট হলো, কমাটা দিয়ে উনি বোঝালেন। লাল মেঘে থাকে নীল মেঘ, নীলে ধোঁয়া মেঘেদের ভিড়। এই যে জ্যোতির কথা হচ্ছিল, এই জ্যোতির কথায় এইটা আসে, যে জ্যোতিটা কিভাবে হয়। এবার আমরা ছমাত্রায় গেলাম তো, ওই যে আমার কথা কি শুনিতে পাও না তুমি, এই যে কেন মুখ খুঁজে আসো তব বিশেষ হলে, কোথায় লুকাবে ধুধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পথতলে। আমরা 6 পর্যন্ত গেলাম। 6 ওই লাল মেঘে খেলে নীল মেঘে দিলে ধোঁয়া মেঘেদের ভিড়, এটাও কি 6। একটা মধ্যে একদমই ঢুকিয়ে দিলেন একটা কমা দিয়ে। আমরা কোনো লাল মেঘে খেলে 6, নীল মেঘে নিলে ধোঁয়া মেঘেদের 6 ভিড়, কিন্তু উনি কমাটা দিয়ে কি করলেন, উনি বুঝিয়ে দিলেন একটা হাওয়ায় একটা মেঘ একটা মেঘের ঢুকে যাচ্ছে। এইবার আমরা যাবো 5 পথটা। আমি আপনাকে অন্যরকম কবিতা শোনাই, স্বরবৃত্তে যাবো। স্বরবৃত্তে যাওয়ার আগে 5 পথের কবিতাটা বলে দিই। এটাও সুধীন্দ্রনাথ দত্তের কবিতা। এদের কবিতা এখন আর পড়া হয় না সেরকম, কিন্তু এরা কিন্তু আমাদের আদি ছন্দের যে মানে প্রকরণগুলো শিখিয়ে গেছেন। এটা 5-5 যাচ্ছে, 5-5-2। আমারে তুমি ভালোবাসো না বলে দুঃখ আমি অবশ্যই পাই, কিন্তু তাতে বিষাদই শুধু আছে, তাছাড়া কোনো যাতনা জ্বালা নাই। জন্মাবধি প্রণয় বিনিময়ে অনেক বেলা হয়েছে অবসান, বেঁচেছে ফলে কেবলই বৃথা ব্যথা, পারিনি কভু করিতে বরদান। এই যে আমারে তুমি ভালোবাসো না বলে দুঃখ আমি অবশ্যই পাই, কিন্তু তার বিষাদই শুধু আছে, সেটা কোনো যাতনা জ্বালা নাই। এটা কোনটা যাচ্ছে 5 করে, আমারে তুমি 5, ভালোবাসো না 5 বলে 2, এটা বাংলা পর্ব। দুঃখ আমি, দুঃখ এটা 3 হয়ে গেল, দুঃখ আমি অবশ্যই, অবশ্যই 5 হলো, পাই 2, কিন্তু তাতে, কিন্তু বেড়ে গেল যুক্তাক্ষর, কিন্তু তাতে বিষাদই শুধু আছে, এই তাছাড়া কোনো যাতনা জ্বালা নাই। 5 মাত্রা এইভাবে যাচ্ছে। এবার দেখুন আরেকজন কবি তিনি 5 মাত্রায় কিভাবে ব্যবহার করছেন। শঙ্কর, শহর তার বুকের থেকে খুলে দিয়েছে ঢাল, অরক্ষিত যে কোনো দিকে ছুটেছে মানুষেরা, এক নিমেষে মিশে গিয়েছে তরঙ্গ ত্রাস, গলির মুখে খুলে দিয়েছে সুরঙ্গের ডালা, হাজার হাত ছড়িয়ে আছে অকাল ভৈরবী, এ চোখে যদি পশুর তার অন্য চোখে সুরা, পুরা পোড়া। শহর তার মাছ বুকের থেকে খুলে দিয়েছে ঢাল। আচ্ছা, আগে আমরা কি দেখছিলাম, আমরা ছিলাম
আমার তো ভালোবাসো না বলে দুঃখ আমি অবশ্যই পাই, কিন্তু তাতে বিষাদই শুধু আছে, এছাড়া কোনো যাতনা দেওয়া নাই। ব্যক্তিগত কবিতা। আর এই কবিতাটা সমস্ত শহরটাকে জুড়ে, এখানে শহরটা বড় তো, একটা পর্ব উনি বাড়িয়ে দিয়েছে। শহর তার বুকের থেকে খুলে দিয়েছে, 3টে 5 গেল, তারপর ঢাল একটা। শহর তার বুকের দিকে খুলে দিয়েছে ঢাল, অরক্ষিত যে কোনো দিকে ছুটেছে মানুষেরা, এক নিমেষে মিশে গিয়েছে তরঙ্গ ও ত্রাস। গলির মুখে খুলে গিয়েছে সুরঙ্গের ডালা, হাজার হাত ছড়িয়ে আছে অকাল ভৈরবী। এ চোখে যদি অসুর তার, অন্য চোখে সুরা। অগস্তের চুমুক শুষে নিয়েছে সব জল, পাতাল ছেড়ে জেগেছে যত মাছের মৃতদেহ, মাথার থেকে মাথায় ছুটে বিদ্যুতের শিরা। ধরুন পাতাল থেকে জেগেছে যত মাছের মৃতদেহ, এটা পরে আপনাদের মনে হবে ওদের ভুল, ওদের আর করবো না, একটু ভুল হবে। কাল গুস্তাভ ইউং, তিনি ফ্রয়েডের প্রধান শিষ্যদের একজন, একজন হ্যাভলক অ্যালিস একজন ইউং, এটা কথা বলেছিলেন। সেটা হচ্ছে ওরা বইটি আছে লেখা, থিওরি মডার্ন ম্যান ইন সার্চ অফ সোল বলে বইটি আছে মনোবিজ্ঞে। এটা হচ্ছে যে এই যে আপনার সকলেই তো আছেন যারা কখনো না কখনো এমন স্বপ্ন দেখেছেন, এই ঘরে যারা আছেন যে অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছেন, হঠাৎ ঘুমটা ভেঙে যাবে, ভয়ের স্বপ্ন দেখেছেন নিশ্চয়ই আপনারা। এই স্বপ্ন মানুষ কেন দেখে? কি বলে আমি একটা ঘরের মধ্যে তাদের কাউকেই আমি চিনি না, শোভন আর ইয়ে ছাড়া, কি বলে আমাদের অদিতি ছাড়া কাউকেই আমি চিনি না, আমি অনায়াসে বলে দিতে পারলাম যে আপনারা কি এই সব নিশ্চয়ই দেখেন? আমি নিশ্চয়ই বলেছি, কিন্তু মানে নিশ্চিত হয়ে বলেছি। ও আপনারা সকলে সম্ভবত ভাই বলেন হ্যাঁ আমরা এই স্বপ্ন দেখেছি, যে অনেক উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছে। কি বললাম? আমার কথা নয়, ইউং এর গবেষণারত ফল। আপনারা এখনো ওই ইয়েতে গেলে এই বইটা এখনো পাওয়া যাচ্ছে, অনেক আগে 1920-এর দশকে বই বেরিয়েছে। 100 বছর পরেও এই বই নতুন মুদ্রণ হয়। মডার্ন ম্যান ইন সার্চ অফ সোল এইগুলো বইয়ের মধ্যে আছে। সেটা হচ্ছে যে মানুষ যখন জামা কাপড় পরতে শিখেনি, যখন গৃহ তৈরি করতে জানে না, এমনকি লতা দিয়ে যে রজ্জু বা দড়ির আবিষ্কার হয়, দড়ি তৈরি হয়, তাও তখন মানুষ তৈরি করতে শেখেনি। তার সারাদিন কেটে যায় আহারের সন্ধানে। তারা কাঁচা মাংস কোনোভাবে কাঁচা মাংস খায়, এবং কোন বনের ফল পাকুড় খায়। রাত্রে তারা ঘুমোয় কোথায়, যখন তারা ক্লান্ত হয়ে যায়? বিরাট বিরাট বৃক্ষ, সে সত্যজিৎ রায়ের ছবিতে আছে না, যে যত আদিম ও মহাদ্রুম, সত্যজিৎ রায়ের ছবিতে গান আছে, যত আদিম ও মহাদ্রুম, সেরকম আদিম সব মহাকায় গাছের উপর ডালে তারা ঘুমোয়। তারা তো দড়ি কি করে তৈরি করতে হয় তখন আবিষ্কার করতে শেখেনি, তাই না? তারা এমনি ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে। হঠাৎ রাত্রি তাদের কারো কারো ঘুম ভেঙে যায়, দেখে তাদের সঙ্গী বা সঙ্গিনী বা বন্ধু কেউ ঘুমের ঘরে গাছ থেকে নিচে পড়ে আছে, এবং কোনো বন্য সাপও তার ভক্ষ হয়েছে, তাকে কামড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে, সে মারা যাচ্ছে, তার মরণ চিৎকার তাদের ঘুম ভেঙে যাচ্ছে। তারা ভাবছে আমিও তো পড়ে যেতে পারতাম। ওই যে ভয়টা রেশিয়াল মেমোরি, অর্থাৎ এই মেমোরিটা আমাদের জিনের মধ্যে দিয়ে এত হাজার বছর ধরে প্রবাহিত হয়ে আসছে, সেই ভয়টা আমাদের ওই স্বপ্নটা দেখায় যে আমরা উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছি। তেমনি এটা হচ্ছে অবচেতন থেকে উদ্ভব করে, অবচেতনের মধ্যে থেকে এই জাগরণ ঘটে এই স্বপ্নের। আমরা প্রত্যেকে দিনের বেলা, এখানে যেমন আমি কথা বলছি, আপনারা শুনছেন, আপনারা এবার বাড়ি যাবেন, আমি আমি এখান থেকে অন্য কাজে যাবো, সেখান থেকে বাড়ি যাবো, যখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো তখন আমরা স্বপ্ন দেখবো। লক্ষ্য করবেন স্বপ্নের কোনো প্রথম দৃশ্য, কোনো শেষ দৃশ্য থাকে না। স্বপ্নটা আরম্ভ হয় মাঝখান থেকে, মাঝখান থেকে আরম্ভ হয়, হঠাৎ একটা সময় স্বপ্নটা শেষ হয়ে যায়।
একটা স্বপ্নের কোনো সূচনা এবং উপসংহার নেই, মাঝখানে কিছু ছেঁড়া ছেঁড়া দৃশ্য আপনি দেখলেন, যদি খুব তীব্র হয় হয়তো 1 ঘন্টা 1 ঘন্টা মনে থাকলো, তারপর হয়তো ঘুমানোর সঙ্গে সঙ্গে ভুলে গেলেন। এই সময়টায় আমাদের অবচেতন জেগে ওঠে। কবিতা যখন লেখা হয়, ছবি যখন আঁকা হয়, বা কোনো রাগ সঙ্গীত যখন গাওয়া হয়, তখন কিন্তু ওই শিল্পীর ভেতরকার যে অবচেতন সেটা জেগে ওঠে। সেই অবচেতন যদি জেগে ওঠে, তাহলে সেটা কবিতার মধ্যে ছাপ ফেলতে পারে। এই পাতাল ছেড়ে জেগেছে যত মাছের মৃতদেহ, এটা কিন্তু অবচেতনের জাগরণ। আমরা এটা বুঝতে পারছি না বলে যদি এটাকে সরিয়ে রাখি, তাহলে আমরা নিজেরাই নামের কাটাবের মারোয়া, যে আমরা বুঝতে না পারছি বলে রেকর্ডটা শুনলাম না, তা আমরাই বঞ্চিত হলাম। রবিশঙ্কর এই রেকর্ডের অত্যন্ত লিখিত প্রশংসা করে গেছেন। আমাকে রবিশঙ্করের থেকেও ভালো বুঝি নয় সঙ্গীত। আমরা আমির খান সঙ্গীত ভালো লাগছে না বলে শুনি রাখলাম মারোয়া। আমি নিজেই দেখেছিলাম আমির খান প্রথম যখন মারোয়া শুনি তখন আমার ভালো লাগে, রেকর্ডটা সরিয়ে রেখেছিলাম। 20 বছর ধরে তারপর সেই রেকর্ড শুনে গেছি। যাই হোক, সেটা অন্য কথা, সেটা বলছি না। তাহলে আমরা দেখলাম যেহেতু শহর এসে গেল বিষয়টা কবিতার বিষয়ের মধ্যে, সেহেতু এখানে এই কবি আমারে তুমি ভালোবাসো না বলে দুঃখ আমি অবশ্যই পাই, এই এই পরিধিটার মধ্যে রাখলেন না। শহর তার বুকে থেকে খুলে দিয়েছে ঢাল, অরক্ষিত যে কোনো দিকে ছুটেছে মানুষেরা, এক নিমেষে মিশে গিয়েছে তরঙ্গ ত্রাস, ছড়িয়ে গেল জিনিসটা, ওদের 5 মাত্রা বলা হয়ে গেল। এবার আমরা 6 মাত্রা বিষয়ে একটা কথা বলবো, এটা সেই কথাটা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করবো না ঠিক করেছিলাম, কিন্তু আমি একটুখানি বলতে আমার হবে, একটুখানি আমায় বলতে হবে। এটাও আপনাদের খুব চেনা কবিতা, যে কবিতাটা বলছি সেটা খুব চেনা কবিতা, আপনারা সকলেই পড়ছেন এই কবিতা এবং আবৃত্তিও করেছেন নিশ্চয়ই। আপনাদের আমি একটুখানি বলি। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনি মনে, 6-6-5 যাচ্ছে, 6-6-5। স্বপ্নলতার চোখে জেলে যাক জোনাকি পোকা, এই যে শোনালাম আপনাদের 6-6-5। রজনী গন্ধা দাঁড়িয়ে থাকুক কয়েক ফোঁকা, বিভাবরী তাকে দিয়ে দাও যাকে দিয়েছ দিবা, যে ছন্দে শুনেছি একই ছন্দে। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে, একা একা কোথা চলিতেছিলেন নিষ্কারণে, শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বহিয়া ছিলে, খরবিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে, দূর হতে শুনিবার নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব অসম্ভব। ধরুন এই কবিতাটার প্রথম লাইনটা হচ্ছে বিচ্ছেদ, তো বলে না পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে। আমি আপনাদের বলছি যুক্তাক্ষর মাত্রা বৃত্তে 6 মাত্রায় 7 মাত্রায় 5 মাত্রায় ভেঙে যায়। পূর্ণ হয়েছে 6, বিচ্ছেদ, এই বিচ্ছেদ করে কিভাবে ভাঙলো, বিচ্ছেদ এভাবে ভাঙলো। অর্থাৎ কবিতার বিষয় বস্তু হচ্ছে বিচ্ছেদ, কবিতায় বলা হচ্ছে পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে। সেটাকে এত বড় কবিতা, আমি যাদের কবিতার কথা বললাম তারা এইভাবে পারেননি কখনো। ইনি এত বড় কবি, বিচ্ছেদ শব্দটাকে রাখলে এমন ভাবে বিচ্ছেদ শব্দটা ভেঙে গেল। বিচ্ছেদ মানে তো ছিটকে যাওয়া, ডিপার্ট হওয়া, আলাদা হয়ে যাওয়া। এখনকার ভাষায় কি বলে, ব্রেকআপ হওয়া। তা এই যে ছেড়ে গেল, বিচ্ছেদ কেটে গেল, সেইটাকে উনি বিচ্ছেদ শব্দটা দিয়ে ব্যবহার করলেন। বিচ্ছেদ, পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে, পূর্ণ হয়েছে বিচ্ছেদ, বিচ্ছেদ ভাঙলো বিচ্ছেদে, একটা বীজ একটা ছেদ, অর্থাৎ এই শব্দটা দেখাচ্ছে একা, বিচ্ছেদ শব্দটা দেখাচ্ছে পুরো একটা শব্দ। শব্দটা কিন্তু মাঝখান থেকে ছন্দের জন্য ভাঙছে। রবীন্দ্রনাথ অত বড় কবি বলে উনি শব্দটাকে এমন ব্যবহার করলেন যে শব্দটা রইল অটুট বাইরের দিক থেকে,
ভেতর থেকে ভেঙে গেল। এমন কত সম্পর্ক আমরা জানি মানুষ যাপন করে চলে, তাদের মধ্যে আসলে একটা ছাদের নিচে থাকলেই একটা দুজন মানুষ একসঙ্গে থাকে না, তাদের মধ্যে তারা আলাদা থাকতে পারে। একটা ছাদের নিচে আছি বলে একসঙ্গে আছি, এটা কোনো মনে হয় না। আবার একটা ছাদের নিচে নেই কিন্তু একসঙ্গে আছি, এটা হতে পারে। এখানে বিচ্ছেদ নিয়ে কথা হচ্ছে, আমি বলছি সমাত্রার ছন্দকে তিনি এমন ব্যবহার করেন রবীন্দ্রনাথ, পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনি মনে। বিচ্ছেদ শব্দটার মধ্যে দিয়ে উনি মাঝখান থেকে কেটে দিলেন। ওই পরমাণু ভেঙে গেলে যেরকম শক্তি নির্গত হয়, এই লাইনটার মধ্যে সেরকম শক্তি নির্গত হলো। আমি লাইন কটা আরেকবার বলছি। একা একা কোথা চলিতেছিলেন নিষ্কারণে, শ্রাবণের মেঘে কালো হয়ে নামে বনির শিরে, খর বিদ্যুৎ রাতের মুখ্য দিতেছে চিরে, দূর হতে শুনি বারুণী নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব, অসম্ভব। আপনাদের বলি একটু আপনাদের আমি প্রশ্নটা লাইন শোনালাম না, আকাশে সূর্যের অটল আক্রোশ জ্বলছে রুদ্রে রক্ত চক্ষু। সেখানে বললাম না যে একটা রস্যইকার যদি ওখানে দেওয়া হতো রক্ত চক্ষু, তাহলেই ওটা আরেকটা সাত মাত্রা হয়ে যেত। উনি একটা মাত্রা তুলে নিলেন। কত আগে রবীন্দ্রনাথ এই যে প্রত্যেকটা লাইনের শেষে এই পবনে গরজে মেঘ ঘন বর্ষা, এটা কিন্তু আপনারা যদি এই যেটা বলছিলেন একটু আগে তোমাদের এটা যদি ভাবেন আপনারা একটা অন্তস্থ অংশই দিন, তাহলে আমি কি ডরাই সুখী ভিখারিরা মনে হয়ে যাবে। গগনে গরজে মেঘ ঘন বর্ষায়, ফুলে একা বসে আছি নাই ভরসায়, এটা কয়াল হয়ে গেল 14 মাত্রা। শুধু একটা করে মাত্রা তুলে একটা নতুন ছন্দ করে দিলেন, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তুলে নিলেন একটা মাত্রা কমিয়ে দিলেন, একটা নতুন ছন্দ হয়ে গেল, নতুন চাল হয়ে গেল ছন্দের। এখানেও তাই, তিনি কিন্তু পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনেই, একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণেই, এইভাবে যদি করতেন তাহলে তিনটেই ছমাত্রার পর্ব হতো। উনি একটা করে মাত্রা অফ করে দিচ্ছেন। অফ করে দিচ্ছেন সেটা বোঝা যায় স্তবকটার শেষে এসে, আমি একটা স্তবকে বলছি, দূর হতে শুনি বারুণী নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব, অসম্ভব। ভেবে দেখুন আপনারা মনে মনে যদি লাইনটা পড়েন, দূর হতে শুনি বারুণী নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব, অসম্ভব। জলটা এসে ঢেউয়ের পাড়ে পড়ছে, জলটা এসে না ঢেউয়ের পাড়ে ধাক্কা দিচ্ছে, সেই আওয়াজটা নিয়ে এলেন। দূর হতে শুনি বারুণী নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব, অসম্ভব। এতক্ষণ পর্যন্ত কিন্তু উনি শেষ লাইনটার আগে কোনো ইয়ে দেয়নি, কোনো কমা দেয়নি, ভাবিনি মনে কোনো কমা নেই। একা 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 কোথাও চলিতেছিলেন নিষ্কান্তে কমা নেই, শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বরিশিরে কমা নেই, খরবিদ্যুৎ রাতের মুখ্য দিতেছে কমা নেই, দূর হতে শুনি বারুণী নদীর তরল কমা নেই, কোনো জ্যোতিষিন্ধ নেই লাইনগুলোতে। শেষ তবকের শেষ লাইনটায় মন শুধু বলে অসম্ভব, কি অসম্ভব, ওই বিষ্ণুদের ঢুকিয়ে দেওয়া অসম্ভব। এই অসম্ভবের মধ্যে এমন ভাবে ধ্বনিটাকে উনি আনলেন মনে হচ্ছে ওটা যে জলটা এসে পাড়ে আঘাত করছে। এটা হচ্ছে ছমাত্রার ছন্দের একটা অদ্ভুত বিশেষত্ব। আমি অক্ষরবৃত্তে যাওয়ার আগে, এরপরে অক্ষরবৃত্ত ছন্দে যাবার আগে আমি 4 মাত্রার একটা ছন্দে আপনাদের পড়ে শোনাবো। এটা হচ্ছে 4 মাত্রার ছন্দ, এটাও মাত্রার বৃত্ত। আমি এতক্ষণ মাত্রার বৃত্ত নিয়ে কথা বলছি। এইখানে টান দাও এই এত ঠান্ডায়, ওই কোলে ঠাই দাও সজনীয় সজনী, দেখিতে না দেখিতে কিল বিলে দেখিতে, আমাকে ডোবালো মোহ আত্মীয় স্বজনী, এইখানে টান দাও এই এত ঠান্ডায়, কিন্তু চারে চারে যাচ্ছে লাইনটা। 4 মাত্রার মাত্রা বৃত্ত। আমি আপনাদের 7 মাত্রা বলেছি, শুরু করেছি 7 মাত্রার পরে আমি 5 মাত্রা বলেছি, 6 মাত্রা বলেছি, এখন আমি 4 মাত্রা বলছি।
আজ উঠে দেবী তোরে সকাতরে বলিয়ে, অদমে খাওয়াও তবু হাড় মাস গলিয়ে, সঙ্গীয় সাথীরা ছেলে পিলে নাতিরা পেট ফুলে উল্টিয়েছিল সব কজনী। উঠে আজ ধ্যান কাটা, কে ওঠে ঘোড়ার মাথা, কে ছেলে কে মেয়ে ওরা অলিঙ্গ অজনী। শৃঙ্গিলা সঙ্গিনী তো কি মানুষরাও, দেখি হাত দিয়ে দেখি কি এত উষ্ণ, কি গরম কি গরম আনন্দে কি চরম, একাকার হয়ে যায় দিন রাত রজনী। নয় দ্বার ফেটে পড়ে, মাথায় নৃত্য করে, সজন্ম নজন্ম নয় ছয় জননী। এটা হলো চার মাত্রার ছন্দ। এই চার খুব দ্রুত বেগে চলে। চার মাত্রার ছন্দে সত্যেন্দ্রনাথ দত্তের খুব ভালো কবিতা আছে। আমি বই পাইনি বলে সত্যেন্দ্রনাথ দত্ত নিয়ে আসি। এইবার আমি আপনাদের যাবো স্বরবৃত্ত নিয়ে। স্বরবৃত্ত হচ্ছে ছড়ার চাল বলি, ছড়ার ছন্দ বলি। আমি আপনাদের দু রকম ছড়ার স্বরবৃত্ত শোনাবো। বলছি মা গো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না। এই যে ভালো দূরে দূরে ছড়িয়ে আছে দুয়ার খানা পথ, এই যে স্নেহের সুরে আলোয় বাতাস আমার ঘর দিল যে দিল, আকাশ দুটি কাপড় বাঁধে বলে আমার সন্ধ্যা আমার ভোর, সোনায় বাঁধা ভুলে যা তুই, ভুলে যা তোর মৃত্যু মনোরথ। সেই কথা এই গাছ বলেছে, সেই কথা এই জলের বুকে ছিল, সেই কথা এই তৃণের ঠোঁটে, ভুলে যা তুই দুঃখরে ভুল তোর, ভুলে তো তুই লগ্ন হলে আনন্দে শূন্য করে জট। যার লেখা শঙ্কর ঘোষ, তারই একটা কবিতা আমার দুটো লাইন বলি। লাল ছলছ লাল গাছকে তাকালো ভয় ভয়, যে দেয়ালি চোখ পড়ে তার সেই দেয়ালি ক্ষয়। হঠাৎ জোরে কেঁপে উঠলো আলোর পোমাগো, একই বিপুল সচ্ছে সখী জাগো কঠিন জাগো, ভালো থাকবো সুখে থাকবো কঠিন ভারী, সকাল যার মুখ দেখে না বিকেল করে আড়ি। এবং স্বরবৃত্ত শঙ্কর ঘোষের লেখা। এবার আমি আপনাদের অন্যরকম স্বরবৃত্ত শোনাই, একই কবির লেখা। আমি মুখে মুখে বলছি, কয়েকটা লাইন বলবো। এই স্বরবৃত্ত ছড়ার ছন্দে চলছে, ছড়া যেভাবে ছড়া লেখা হয় সেই ছন্দে চলছে। হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এ কথা খুব সহজ, কে না জানে সহজ কথা, কীর্তনটা সহজ নয়। পায়ের ভেতর মাতাল আমার পায়ের নিচে, মাতা এই মদের কাছে সবাই ঋণী। ঝলমলে ঘোর দুপুর বেলাও সঙ্গে থাকে, হাঁ করা এই গঙ্গা তীরের চন্ডালিনী। সেই সনাতন ভরসাহীনা অশ্রুহীনা, তুমি আমার সবসময় সঙ্গে নিয়ে না, তুমি আমায় সুখ দেবে সহজ নয়, তুমি আমায় দুঃখ দেবে সহজ নয়। এটাও কিন্তু একই লোক লিখেছে, যিনি লিখছেন লাল ছলছ লাল গাছকে তাকালো ভয় ভয়, যে দেয়ালি চোখ পড়ে তার সে দেয়ালি ক্ষয়। অতএব একই স্বরবৃত্ত খুব দুরকম হয়ে গেল, সব দুরকম হয়ে গেল একই কবির হাতে। অবশ্য এর মধ্যে প্রায় 30 বছরের ব্যবধান কেটে গেছে, 25 বছরের ব্যবধান কেটে গেছে, কিন্তু এইটা হলো স্বরবৃত্ত যেটা দইকে চাল দেবে, এটা একটা দোলা দেবে। আমায় তুমি ভালোবাসো না বলে দুঃখ আমি অবশ্যই পাই, কিন্তু বিষাদই শুধু আছে, এছাড়া কোনো যাতনা জ্বালা নেই। মনে হয় পাঁচ কিন্তু লাল ছলছ লাল গাছকে তাকালো ভয় ভয়, অথবা হাতের উপর হাত রাখা খুব সহজ নয়, সারা জীবন বইতে পারা সহজ নয়। এও কিন্তু পাঁচের খুব কাছাকাছি, কিন্তু এটা পাঁচ নয়, এটা স্বরবৃত্ত, কারণ এর মধ্যে দোলা আছে। আমি আপনাদের বলি স্বরবৃত্তের আশ্চর্য কবিতা। যে কবিতা লিখেছিলেন, দুটি কবিতা বলবো, যে কবিতা লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায়, কবিতার নাম সে কই। এক ওইখানেও রোদ পড়েছে, ওইখানেও ছায়া, একখানে জল অন্যখানে পার পিছনে হাওয়া, কিন্তু সে কই। শূন্য দালান মুখ বোঝা মাঠ কোথায়,
কোন সাহসে দাঁড়িয়ে আছে বিশ্রী রোয়া ওঠা খুশি কুকুর একটি মাত্র, ওর পাহারার মানে যে নেই তাকে ভরিয়ে রাখা কঠিন সংবিধানে। তাই বলে কি পারে শর্ত ছিল আমার সে দুধলে কারাগারে, তক্ষুনি তার ছুটি, মুক্ত আমি মুক্ত বলে দরদাগানের খুঁটি, পালিয়ে যেতে চাইলে কষে কামড়ে দিল পায়, সেই যেখানে রোদ পড়েছে সেই যেখানে ছায়া, একখানে জল অন্যখানে পা রেখেছেন হাওয়া। কিন্তু সে কই স্বরবৃত্তের কবিতা, শক্তি চট্টোপাধ্যায় লেখা। এবার শক্তি চট্টোপাধ্যায় লেখা স্বরবৃত্তের আরেকটি কবিতা দিয়ে আমি স্বরবৃত্তের পর্বটি শেষ করবো। এই কবিতাটা আপনারা শুনুন, এখানে কোনো ভাঙা পর্ব নেই। শিকড় বাকড় শিকড় বাকড় শিকড় বাকড়, উপর ভাগে মানুষ মতন, পিঠের থেকে পেটের থেকে ঝুলছে শিকড়, জমির ওপর ক্ষেতের উপর ঘেঁষতে চলে, কোনখানে পায় জলের দেখা, খরায় মাটি বক্ষ ফাটি চিকিয়ে আছে, মনুষ্য সব নেই তো কাছে, তার ভাষা সেই আপনি বোঝে, বসার মতো ঠাই কি খোঁজে, গোটা জীবন ধন্দে উড়েই চলে বেড়ায়, চেনা জানা মানুষ এড়ায় উড়ে বেড়ায়, জমির ওপর ক্ষেতের উপর ঘেঁষতে চলে, শিকড় বাকড় শিকড় বাকড় শিকড় বাকড়। এই যে কবিতাটা পড়লাম, এখানে কি ধরনের মানুষদের কথা বলা হয়েছে? যারা জমির ওপর ক্ষেতের উপর ঘেঁষতে চলে, মানে এখন নিম্নবর্গের মানুষদের কথা বলা হয়েছে। কবিতাটা পড়াটা, আপনি কবিতাটার ছন্দটা কিভাবে রাখা হয়েছে দেখুন, শিকড় বাকড় শিকড় বাকড় শিকড় বাকড়, উপর ভাগে মানুষ মতন, পিঠের থেকে পেটের থেকে ঝুলছে শিকড়, জমির ওপর ক্ষেতের উপর ঘেঁষতে চলে। দেখছেন ঘেঁষতে ঘেঁষতে চলার একটা ভাব এই কবিতার মধ্যে আসছে, টেনে টেনে চলছে একটা লোক। আমি যে কবিতাটা বললাম, ওইখানে ওর রোদ পড়েছে, ওইখানে ওর ছায়া, একখানে জল ওখানে পা রেখেছেন হাওয়া, কিন্তু সে করি শূন্য দালার মুখ বুঝে মাঠ কোথায়, কোন সাহসে দাঁড়িয়ে আছে বিশ্রী রোয়া ওঠা খুশি কুকুর একটি মাত্র। এইটার মধ্যে যে যে জিনিসটা আছে, এই কবিতা কিন্তু তার নেই। ওখানে ভাঙা পর্ব ব্যবহার করা হচ্ছে। ভাঙা পর্ব মানে ভাঙা পর্ব হচ্ছে ওইখানে ওর রোদ পড়েছে, ওইখানে ওর ছায়া, এটা ভাঙা পর্ব। একখানে জল অন্যখানে পা রেখেছেন মায়া। এই এই যে এই ভাঙা পর্ব এখানে নেই। শিকড় বাকড় শিকড় বাকড় শিকড় বাকড়, উপর ভাগে মানুষ মতন, পিঠের থেকে পেটের থেকে ঝুলছে শিকড়, জমির উপর ক্ষেতের উপর ঘেঁষতে চলে। এমন ভাবে থামছে, এখানে কিন্তু কোনো জ্যোতি চিহ্ন নেই যেভাবে ওই অর্থ অর্থ জ্যোতির কথা হচ্ছিল, মানে কোনখানে শ্বাস দেবো, উনি কিন্তু কোথাও জ্যোতি চিহ্ন দেননি। আমাদের থামতে বাধ্য হচ্ছে, আমরা এমন ভাবে উনি শব্দটাকে প্রযুক্ত করছেন। জমির উপর ক্ষেতের উপর ঘেঁষতে চলে, কোনখানে পায় জলের দেখা, খরায় মাটি বক্ষ ফাটি চিতিয়ে আছে, মনুষ্য সব নেই তো কাছে, চেনা জানা মানুষ এড়ায় উড়ে বেড়ায়, জমির ওপর ক্ষেতের উপর ঘেঁষতে চলে। এই যে ঘেঁষতে চলাটা, সেইটা কোনটার ছন্দটার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। আপনাকে আপনি থামতে হচ্ছে কোনো জ্যোতিচিহ্ন ছাড়াই, এমন ভাবে ছন্দটা প্রয়োগ করা হয়েছে, আপনি পড়তে গেলে নিজেই ওই জায়গাটায় থামবেন। মানুষ ঘেঁষতে ঘেঁষতে চলেছে, এটা হচ্ছে কবিতার বিষয়। কবিতার ছন্দ সেই বিষয়টাকে আত্মীকৃত করে দিচ্ছে। চার্লস সুইনবার্গ সম্পর্কে বলতে গিয়ে একবার বুদ্ধদেব বসু একটা কথা লিখেছিলেন যে ইনি এবং আলেকজান্ডার পোপ সম্পর্কে বলছে যে সমিল গদ্য রচনা। আমরা কিন্তু এরকম অনেক সমিল গদ্য রচনা পাই, অনেক নবীন, তার প্রতিষ্ঠিত নবীন কবিতাকে কবিতার মধ্যে পাই, এগুলো আসলে সমিল গদ্য রচনা। এরকম সূক্ষ্মতা তার মধ্যে নেই, ছন্দের এরকম সূক্ষ্মতা যে তারা ঘেঁষতে চলছে, সেই ঘেঁষতে চলাটাকে তিনি নিয়ে এসেছেন। আমি শেষের দিকে চলে এসেছি, একটা অক্ষরবৃত্তের কবিতা বলবো, আর একটা স্বরবৃত্তের কবিতা বলে শেষ করবো। একটা কথা বলি, হ্যাঁ, স্বরবৃত্তের একটা রূপ আছে না, 3-4 3-4 তো 7 মাত্রা, স্বরবৃত্তের রূপ নয়। ওই যেটা নজরুলের কিছু কবিতায় আছে, বলুন। যেমন
বাবুদের তার ছুড়ে ওটা আদ্যপর্বিক স্বরবৃত্ত, বলে আদ্যপর্বিক স্বরবৃত্ত। আদ্যপর্ব মানে হচ্ছে যেটা আগে একটা পর্ব রয়েছে, আগে একটা পর্ব রয়েছে, সেটাকে বলবো আদ্যপর্বিক স্বরবৃত্ত। শঙ্কর আছে, আমি বের করি, শঙ্কর আছে। আমি দেখাচ্ছি, এটা নতুন ধরন, যত নপুংসকে নির্বীর্যীকরণ। সারা শহর জুড়ে এটাকে বালাবালকে নির্লজ্জ নিশান করে সূর্যান। এই যে এটা হচ্ছে 6 মাত্রা অবশ্য, এটা ইয়ে নয়, স্বরবৃত্ত নয়। আমি স্বরবৃত্তটা বের করছিলাম, স্বরবৃত্ত পাবো আমি। আমি একটা লিখেছিলাম যে দেবীকে স্নানের ঘরে ন্যাংট দেখে দিনরাত চোখের পাতা এক করিনি, বড় ভাই ধন্য হরি শ্মশান ঘাটে পেট পেটে বাচ্চা দিল ভাই হরিণী। এটা আমি ভাই হরিণী, এটা আমি লিখেছিলাম। এটা হচ্ছে আদ্যপর্বিক, অর্থাৎ একটা পর্বকে আপনি সামনে রাখছেন, সামনে রেখে তারপর সেখানে যাচ্ছেন। না, আমি কবিতা বের করি। পেয়ে যাবো। স্যার আপনি বললেন না গগনে গণের একটা অন্যরকম ছন্দ, এটা একটু বলবেন ছন্দটা কিরকম দাঁড়াচ্ছে? যদিও আপনি গগন গর্জনে ঘন ভরসা এটা পড়ছেন তো, এখানে আপনি অন্তস্থ আদি না যেটাই আছে যেটা আছে সেখানে উনি রবীন্দ্রনাথ তৈরি করেন। সেটা কি ছন্দে দাঁড়ালো? সেটা কি ছন্দ দাঁড়ালো? রবীন্দ্রনাথ তৈরি করে একটা ছন্দ মাত্রাবৃত্ত দাঁড়ালো। গগনে গ রজনে ঘন বড় সা, 4 মাত্রার ছন্দ দাঁড়ালো, 4 মাত্রার ছন্দ দাঁড়ালো। অত ওটা তৈরি করলেন কি করে? তৈরি করলেন কিন্তু ওই অক্ষবৃত্তর যে অর্থাৎ পয়ারের ফর্ম থেকে ওটা তৈরি করলেন। খুঁজে পাচ্ছি না, খুঁজে পেল না, কোথায় আছে? আদ্যপর্বিক স্বরবৃত্ত বলে। বাবুদের লজ্জা হলো। হ্যাঁ, বাবুদের লজ্জা হলো। হ্যাঁ, মুখস্থ আছে, বলুন তো, আপনি একটু বলুন না। বাবুদের লজ্জা হলোটাই খুঁজে বার করি, আমি ওটাই খুঁজছি। বাবুদের লজ্জা হলো, আমি যে ফুরিয়ে খাবো তা বুঝি সইল না আর, আজ তাই ধর্মাবতার আমি এই জেল হাজতে দেখে নি সাথে সাথে। আপনারা শুনতে পাচ্ছেন? বাবুদেরটা বুঝতে পারছেন, যে দেখে নিয়ে বুঝতে পারছেন? ওইটা হচ্ছে আদ্যপর্ব, আদ্যপর্বিক স্বরবৃত্ত, ওইটা হচ্ছে আদ্য। আমি ওইটাই খুঁজছিলাম, আমি ঠিক ধরেছেন। আচ্ছা, এবার আমি একটা কবিতা, আমি স্বরবৃত্ত আমার বলা হয়ে গেল, আমি আর দুটো কবিতা বলবো আপনাদের। একটা অক্ষবৃত্তের কবিতা বলবো, শঙ্কর ঘোষের লেখা। করুণা চেয়েছি ভাবো তোমাদের সমর্থন ভুল, 18 মাত্রার ছন্দটি। পর্বত চাহিল হতে বৈশাখে নির্দেশ জোয়ান লোক আমরা ঘুমায় থাকি অন্ধকার গহ্বরের মতো। জোয়ান লোক, এবার সেটাকে সম্পর্ক কিভাবে ব্যবহার করছে। অথবা বিষ্ণুদেব, বিষ্ণুদেব সম্বন্ধে যখন উৎকর্ত বলছি, এটা না আমি পাচ্ছিলাম, বই এটা আমার মাথায় ছিল না, তখন বলি বিষ্ণুদেব সনেট লিখছে, তার প্রথম লাইনটা শুরু করছে, আর কিছু বলছি না। প্রথম লাইনটা হচ্ছে বেগার্ত নদীর বাঁক টানি, তারপর বেগার্ত নদীর বাঁক
নর্তকের পেশি বহুলতা। দেখ, আচ্ছা, পেশি বহুল শব্দটা যদি আসে তাহলে আমাদের কি মনে হয়? পুরো ব্যান্ড মিলের কথা মনে হয়, মিস্টার ইন্ডিয়া কিংবা মিস্টার ইউনিভার্স এরকম কথা মনে হয়, তাই তো? কিন্তু গুরু বলছেন বেগার তো নদীর বাঁক, নদী সে বেগে আর্ত। নর্তকের পেশি বহুলতা, নর্তকের শরীরে যে পেশির ঢেউ খেলে, যারা আপনারা রাজা অদিপাও দেখেছেন, সৌম্যমিত্র অভিজ্ঞ তার দেখতে পাবেন যে সৌম্যমিত্র হাত দুটো খোলা থাকতো, উনি দুটো হাত পাশে ছড়িয়ে দিলেন, মনে তাদের তার পেশির ঢেউ খেলে। তা আমি বলতে চাইছি, বা যারা চিত্রিশ দাসের নাচ দেখেছেন তারা জানেন। তা এবার আমি বলতে চাইছি যে নর্তকের যে শরীরের পেশি আর ব্যায়ামের শরীর যে পেশি, তার মধ্যে তফাৎ আছে। নর্তকের শরীরের পেশির মধ্যে একটা লাবণ্য আছে, একটা লাবণ্য। সেটা কি করে সঞ্চার করলেন বিষ্ণুদেব? বিষ্ণুদেব লিখলেন পেশি বহুলতা। নর্তকের পেশি বহুলতা, অর্থাৎ তার শরীর, নর্তকের শরীর পেশি বহুল, কিন্তু উনি একটা কাজ করলেন তা শব্দটা লাগিয়ে, যেমন রবীন্দ্রনাথ ওই গগনে গরজনে ঘন বর্ষায় একটা মাত্রা তুলে নিয়েছিলেন, যেমন মন শুধু বলে অসম্ভবে অসম্ভবে একটা মাত্রা তুলে নিয়েছিলেন, এখানে তিনি একটা কাজ যুক্ত করলেন, এবং তুলেও নেওয়া যায়, তিনি যুক্তও করা যায়। যুক্ত করে কি হলো, আমরা না নিজেদের অজান্তে পাঠকরা লতা শব্দটা উচ্চারণ করতে বাধ্য হলাম। নর্তকের পেশি বহুলতা, আমরা গোপনে কখন লতা শব্দটা উচ্চারণ করছি খেয়ালই করিনি, ওই লতা শব্দটার উচ্চারণের মধ্যে দিয়ে লাবণ্যের ঢল নেমে এলো। এই হচ্ছে কবিতার গোপন সৌন্দর্য। আমি এবার যে কবিতাটা বলছিলাম সেটা বলি। করুণা চেয়েছি ভাবো, তোমাদের সমর্থন ভুল, অনুমোদনের জন্য হৃদয়ের অপেক্ষা নেই আর। সে জানে ধ্বংসের মাত্রা, সে জানে, সে জানে ভুলের মাত্রা, সে জানে ধ্বংসের সব সূচি, এই হাতে ছুঁড়ে সে জানে নষ্ট হয়ে যাবে ওই মন। কার কাছে কথা তবে, কারো কাছে নয়। এ কেবল যেভাবে জীবন বন্দি বুক চাপা কুঠুরিতে বসে দিনের রাতের চিহ্ন এঁকে রাখে দেয়ালের গায়ে, সেইভাবে গুনগুনা রাত জাগা, মাথা খুলে যাওয়া, লোহাতে লোহার ধ্বনি জাগানো বাজানো বিফলতা। যে জানে শুধু, যে জানে সে জানে শুধু একজন খুলে দিয়ে চুল, সবাই পাঁজর চেপে দাঁড়িয়েছে রোল রসনায়, এ কেবল তারই নাচ, বলয়ে বলয়ে ঘুরে যাওয়া। ভালো যদি বলো একে, ভালো তবে, না বলো তো নয়। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা আছে, সবাই জানেন, আপনারা পড়ছেন, যাবার সময় হলো বিহঙ্গের দাড়ি, এখনই কুলায় পরের লাইন রিক্ত হবে। আচ্ছা, উনি যে মানে মানে আমি কোনো বাচিক শিল্পীকে নয় পড়তে দেখেছি যে যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় রিক্ত হবে। খুব সুন্দর পাঠ, কোনো কোনো বাদ নেই, কোনো কোনো ক্ষতি নেই তাতে, কিন্তু ঠিক করেই বলছেন। কিন্তু রবীন্দ্রনাথ একটা কবিতা আঠারো মাত্রায় এখনই কুলায় রেখে পরের লাইন রিক্ত হবে রেখেছেন। রবীন্দ্রনাথ এমনি রাখলেন। সত্যি চট্টোপাধ্যায়ের একটা কবিতা, সন্ধ্যা হয়ে এলো তবু আমাকে ভৎসনা কেন করো, সন্ধ্যা হলো তবুও ভৎসনা। লাইনটা কিন্তু এভাবে সাজানো আছে, সন্ধ্যা হয়ে এলো তবু আমাকে ভৎসনা কেন করো, সন্ধ্যা হলো তবুও ভৎসনা, চোদ্দ মাত্রায় লাইনটা সাজানো। সন্ধ্যা হয়ে এলো তবু আমাকে ভৎসনা, এটা কোনো জ্যোতি চিহ্ন নেই, অর্থ জ্যোতি, কেন করো, সন্ধ্যা হলো তবুও ভৎসনা। যাওয়ার সময় বিহঙ্গে, এখনই কুলায় রিক্ত হবে। এই কুলায় কে বিহঙ্গকে, বিহঙ্গ কবি নিজে লিখছেন 1937 সালে, বড় অসুস্থতার পর। যাওয়ার সময় হলো বিহঙ্গে, এখনই কুলায় রিক্ত হবে। ওই কুলায়ের সঙ্গে
সাসপেন্স রেখে দিচ্ছেন একটা, এখন পুরায় কি হবে একটা অর্থ যদি রেখে দিচ্ছেন কোন জ্যোতিষচিহ্ন ছাড়া, ওইটা যে আমরা আমাদের বুঝে নিতে হবে পড়বার সময় যে কবি যদি শব্দটা ব্যবহার করতে কষ্টটাকে বড় করে হতে হবে, মানে এমন নয় যে আমরা যেমন পড়ছি যে ধরুন আমরা কারণ কবিতায় এরকম লাইনও পড়েছি যে ওরা জাহাজের ডেকে কি হবে দার্জিলিং থেকে যদি প্রাণ বাজি রেখে তোমাকে না ভালোবাসলাম। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে কি আপনারা জানেন পোড়া জাহাজের ডেকে ক্যাসাব্লাঙ্কা দাঁড়িয়েছিল, আপনারা জানেন তো সবাই সে গল্প। পোড়া জাহাজের ডেকে তাকে দাঁড়াতে বলেছিল তার বাবা, সে যতক্ষণ জাহাজটা ডুবে সে ধ্বংস হয়ে যায় ততক্ষণ সে তার কর্তব্য পালন করছে। এটা উঁচু জায়গা, সেটাকে না লঘু করে দেওয়া হতে লাগলো। পোড়া জাহাজের ডেকে কি হবে দাঁড়িয়ে থেকে যদি প্রাণ বাজি রেখে তোমাকে না ভালোবাসলাম। ছন্দ নিখুঁত, মিল নিখুঁত, কিন্তু যে উচ্চতার বিষয় নিয়ে কথাটা বলা শুরু হয়েছে সেইটাকে না লঘু করতে করতে লঘু করতে করতে লঘু করতে করতে একেবারে জল করে দেওয়া হলো, লঘু করে দেওয়া হলো। কিন্তু অত্যন্ত একটা মানে কি বলবো, কোন মানে যারা ডাইভ দেয় ওই সাঁতারুরা দেখবেন খেতোতে বা অন্য কোনো জায়গায় যেখানে সাঁতারের প্রতিযোগিতা হয় বা কিছু, যারা উঁচু বোর্ড থেকে ডাইভ দেয় জলে, অনেকটা নেমে যেতে হবে জলটাকে অনেকটা গভীর হতে হবে, অনেকটা তারা নেমে যায় ডাইভ দিয়ে, তারপর উঠে সাঁতরে তাদের লক্ষ্যবস্তুর দিকে যায়। এবার একটা চৌবাচ্চা যদি হয় তার মধ্যে কি আপনি এই দায়িত্ব দিতে পারবেন না। অর্থের স্তর যদি এত কম হয় তাহলে বলা যায় না যে আমি যে কবিতাগুলো নিয়ে কথা বললাম তাদের মধ্যে অর্থের স্তর অনেকগুলোই আছে, সেগুলো সব বললাম আর কি। আপনারা নিশ্চয়ই যে যিনি গৌতম হালদারকে জিজ্ঞেস করছিলেন যে জ্যোতির জায়গাটা কোথায়, তিনি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন যে সন্ধ্যা হয়ে এলো তবু আমাকে ভৎসনা কেন করো। ভৎসনায় যে 14 মাত্রায় থামছে লাইনটা শুধু 14 মাত্রায় রাখার জন্য নয়, কেন করোর আবেদনটা আনবার জন্য এখনই কুলায় লিখতে হবে আনার জন্য। অথবা ধরুন এই কবিতাটা সুচির কবিতা, এভাবে নয়, এভাবে ঠিক হয় না। নদীর বুকে বৃষ্টি পড়ে পাহাড় তাকে সরে না, এভাবে নয়, এভাবে ঠিক হয় না। কিভাবে হয়, কেমন ভাবে হয়, যেমন ভাবে নদীর কাছে রয় বৃষ্টি আর বাতাস দুইজনে, সেভাবে হয়, তেমন ভাবে হয়। আমি রওনা দিচ্ছি। হ্যাঁ, এইবার আরেকটা কবিতা বলে আমি শেষ করে দেবো। এটা হচ্ছে এটিও স্বরবৃত্তে লেখা কবিতা, লিখেছেন শরৎ কুমার মুখোপাধ্যায়। এটি আমার শেষ কবিতা। কবিতার নাম গত বছর এমনই জুন মাসে। আপনি আমায় দিয়েছিলেন মুঠো ভর্তি বকুল, বলেছিলেন ফুল না ওরা কথা। আমার কোনো কথা ছিল না, কথা বলিনি। গত বছর এমনই জুন মাসে, তখন থেকে লোকে আমায় দেখতে পেয়ে যায় বকুল, বকুল শোন বলে টিটকিরি দেয়, হাসে। ওদিকে আর যায় না, বড় নিঝুম বখাটে ছেলেগুলো। তাছাড়া ফুলে হঠাৎ ফুলে লাগে পায়ের ধুলো। আপনি দিয়েছিলেন, আপনি আপনি দিয়েছিলেন, আপনি নিজে কুড়িয়ে দিয়েছিলেন গত বছর এমনকি বোন পাশে। আমার কিছু ভালো লাগে না, আপনি ভালো আছেন। এই কবিতার কিন্তু স্বরবৃত্তে লেখা কবিতা, মুক্ত হঠাৎ
কোথাও কোনো মিল নেই, ছন্দের মাত্রার মাপ নেই, যেমন ইচ্ছে বলতে পারে, যেমন ইচ্ছে পেছাতে পারে। এইভাবেও বলা যায় ছন্দের কবিতা। আমি আপাতত শেষ করি, আমার অন্য এক জায়গায় যেতে হবে, এখানে ফোন আসতে আরম্ভ করছে। মোটামুটি আমি ছন্দের প্রত্যেকটা প্রকৃতি সম্পর্কে আপনাদের বলতে পেরেছি।